ইন্সপেকশন ফাইলসে আরও একবার আপনাকে স্বাগতম। আমি আপনার হোস্ট সুমনা। গত ৩ পর্বে আমরা একটি কারখানার ভেতরের চিত্র দেখেছি কয়েকটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে। আমরা শুনেছি আইনের কথা একজন আইনজীবীর মুখ থেকে, আমরা জেনেছি একজন পরিদর্শকের দৈনন্দিন চ্যালেঞ্জের কথা। কিন্তু এই সব কিছুর কেন্দ্রে যারা আছেন, সেই শ্রমিক, তাদের কথা কি আমরা শুনেছি? আজ আমরা সব মধ্যস্থতাকারীকে পাশ কাটিয়ে সরাসরি তাদের কথাই শুনব। আমাদের সাথে আছেন পোশাক কারখানার একজন অভিজ্ঞ শ্রমিক রহিমা। তার নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে আমরা তার নাম পরিবর্তন করে দিয়েছি। রহিমা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। রহিমা, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি তো প্রায় ১০ বছর ধরে পোশাক শিল্পে কাজ করছেন। আপনার একটা সাধারণ দিন কেমন কাটে? দিন তো শুরু হয় খুব ভোরে। কারখানায় ঢুকি ৮টার আগে। ঢুকেই মেশিনে বসি, তারপর শুরু হয় টার্গেটের চাপ। সুপারভাইজার মাথার উপর দাঁড়িয়ে থাকেন, শুধু বলেন আরও জোরে চালান, টার্গেট পূরণ করতে হবে। অনেক সময় বাথরুমে যাওয়ারও সুযোগ পাওয়া যায় না। লাঞ্চের সময়টুকু ছাড়া সারাদিন মেশিনের সামনেই কেটে যায়। এই যে টার্গেটের চাপের কথা বললেন, এর কারণেই তো নিশ্চয়ই নির্ধারিত সময়ের পরেও কাজ করতে হয়, যাকে আপনারা ওভারটাইম বলেন। সেই ওভারটাইমের হিসাব বা মজুরি কি ঠিকমতো পান? ওভারটাইম তো প্রায় প্রতিদিনই করতে হয়, কিন্তু টাকার হিসাব নিয়ে প্রায় সমস্যা হয়। আইন অনুযায়ী যে ডাবল টাকা দেওয়ার কথা, সেটা খুব কম কারখানাই দেয়। বেশিরভাগ সময় বেসিক রেটেই টাকা দেয়, আবার অনেক সময় হিসাবেও গোলমাল করে। মাস শেষে যখন বেতনের জন্য যাই, তখন দেখি খাটুনির তুলনায় টাকা অনেক কম। আমি শুধু না, আমাদের সেকশনের সবারই একই অবস্থা। এই যে অনিয়ম, এটা নিয়ে আপনারা অভিযোগ করেন না কেন? অভিযোগ কে শুনবে আপা? অভিযোগ করার প্রথম ধাপ হলো ম্যানেজমেন্টকে জানানো। সেখানে জানাতে গেলেই তার উপর একটা চোখ পড়ে যায়। তাকে নানাভাবে হয়রানি করা হয়। আমাদের আগের ফ্লোরে একজন ইউনিয়ন করতে চেয়েছিল, তাকে তো পরের মাসেই আর কাজে রাখিনি। যদি কেউ বেশি সচার হয়, তাহলে তাকে ছিটাই করে দেওয়া হয়। মানে কোনো কারণ ছাড়াই চাকরি থেকে বের করে দেওয়া হয়। এই চাকরি হারানোর ভয়টাই সবচেয়ে বড় ভয়। যখন কারখানায় ইন্সপেক্টর বা পরিদর্শক আসেন, তখন আপনারা কি দেখেন? আপনাদের কাজের পরিবেশে কি কোনো পরিবর্তন আসে? ইন্সপেক্টর আসার দিন তো কারখানায় একটা উৎসবের মধ্যে পরিবেশ থাকে। যে ফায়ার এক্সিটের সামনে সারা বছর মালামাল স্তূপ করে রাখা হয়, সেদিন সেটা পরিষ্কার হয়ে যায়। আমাদের সবাইকেই আগে থেকে শিখিয়ে দেয়া হয়। ইন্সপেক্টর কিছু জিজ্ঞাসা করলে কি বলতে হবে? বলতে হবে আমরা সময়মতো বেতন পাই, ছুটি পাই, কোনো সমস্যা নাই। ইন্সপেক্টর আমাদের সাথে কথা বলতে চাইলেও সুপারভাইজার পাশে দাঁড়িয়ে থাকেন, তাই ভয়ে কেউ সত্যি কথা বলি না। ইন্সপেক্টর চলে যাওয়ার পরের দিনই আবার আগের অবস্থা হয়ে যায়। পরিদর্শনটা আমাদের কাছে একটা নাটকের মতো মনে হয়। এই সব কিছুর পরেও, এত চাপ, এত অনিয়মের পরেও কেন আপনি এই কাজটা চালিয়ে যাচ্ছেন? কি করব আপা? এই কাজের টাকা দিয়েই তো সংসার চলে, ছেলেমেয়ের পড়ার খরচ চলে। অনেক আশা নিয়ে গ্রামে থেকে শহরে এসেছিলাম। আশা একটাই, আমার সন্তানরা যেন ভালোভাবে বাঁচতে পারে। তাদের মুখের দিকে তাকিয়ে সব কষ্ট সহ্য করে যায়। শুধু চাই আমাদের খাটুনির সঠিক মূল্যটা যেন আমরা পাই, আর কাজের জায়গায় যেন একটু সম্মান পাই। এর বেশি কিছু চাওয়ার নাই। রহিমা, আপনার মূল্যবান সময় দিয়ে নিজের অভিজ্ঞতা এত খোলাভাবে জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার কণ্ঠস্বর আমাদের জন্য খুবই জরুরি। আপনাদেরও ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আজকের পর্বটি এখানেই শেষ করছি। আজ আমরা রহিমার কণ্ঠে শুনলাম একজন শ্রমিকের না বলা কথা, তার ভয়, হতাশা আর সামান্য আশাটুকুর কথা। তার অভিযোগের তীর মালিক পক্ষের দিকে, কিন্তু মুদ্রার অপর পিঠু থাকে। একজন মালিকের দিক থেকেই বা চ্যালেঞ্জগুলো কি? কেন তারা আইন মানতে পারেন না বা চান না? আগামী পর্বে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব একজন কারখানা মালিকের কাছ থেকে। শোনার চেষ্টা করব মালিকের ভাষ্য। ইন্সপেকশন ফাইলসের সাথেই থাকুন।